বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের নবম শ্রেণীর মানবিক শাখার প্রিয় শিক্ষার্থীরা, আজকের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতার ষষ্ঠ অধ্যায়ের একটি বিষয় নিয়ে আলোচনা করব। আজকে আমরা বাংলার ইতিহাসে যে সকল গুরুত্বপূর্ণ রাজবংশগুলা তাদের শাসনকার্য পরিচালনা করেছেন, তার মধ্যে একটি বংশের নাম হচ্ছে হোসেন শাহী বংশ। আজকে আমরা হোসেন শাহী বংশের প্রতিষ্ঠাতা এবং সর্বশ্রেষ্ঠ সুলতান আলাউদ্দিন হোসেন শাহ সম্পর্কে আলোচনা করব। এই হোসেন শাহী বংশ শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করার পূর্বে এই বাংলাতে হাবশী শাসন নামক একটি শাসন ব্যবস্থা প্রবর্তিত হয়েছিল। এই হাবশী শাসকদের অত্যাচার এবং নির্যাতন থেকে বাংলার বিশৃঙ্খলাপূর্ণ এবং অশান্তিপূর্ণ যে সমাজ ব্যবস্থা, যে শাসন ব্যবস্থা কায়েম হয়েছিল, সেখান থেকে বাংলার মানুষকে মুক্ত করে একটি সুসামঞ্জস্যপূর্ণ এবং ন্যায়ভিত্তিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করেন হোসেন শাহী বংশের প্রতিষ্ঠাতা সৈয়দ হোসেন নামক একজন ব্যক্তি। এই সৈয়দ হোসেন তিনি কিন্তু বাংলার মানুষ নন। তিনি তার পিতার নাম ছিলেন সৈয়দ আশরাফ আল হুসাইনি এবং তার ভাইয়ের নাম হচ্ছে ইউসুফ। তিনি তার পিতা এবং তার ভাইয়ের সাথে তিনি মক্কা থেকে এই বাংলাতে আগমন করেন এবং রাডের চাঁদপাড়া নামক স্থানে তিনি বসবাস শুরু করেন এবং তিনি সেখান থেকে রাজধানীতে গিয়ে সর্বশেষ যিনি হাবশী শাসক ছিলেন শামসুদ্দিন মুজাফফর শাহ, এই শামসুদ্দিন মুজাফফর শাহের অধীনে তিনি চাকরি লাভ করেন এবং সেখান থেকে তিনি পদোন্নতি পেয়ে শামসুদ্দিন মুজাফফর শাহের তিনি উজির হিসেবে তিনি নিযুক্ত হন এবং সর্বশেষ যখন এই হাবশী শাসনের বিরুদ্ধে বাংলার শান্তিকামী মানুষ বিক্ষুব্ধ হয়, তাদের সাথে একত্রিত হয়ে শামসুদ্দিন মুজাফফর শাহের উজির সৈয়দ হোসেন তাকে হত্যা করেন এবং তাকে হত্যা করার পরবর্তী তিনি আলাউদ্দিন হোসেন শাহ এই উপাধি ধারণ করে তিনি বাংলাতে নতুন একটি শাসন ব্যবস্থা প্রবর্তন করেন এবং এই শাসন ব্যবস্থার সাথে সাথে তিনি একটি রাজবংশের প্রতিষ্ঠা করেন। আর সেই রাজবংশের প্রতিষ্ঠাতা হিসেবে সৈয়দ হোসেনের নাম অনুসারে এই বংশের নামকরণ করা হয় হোসেন শাহী বংশ। আলাউদ্দিন হোসেন শাহ তিনি শুধুমাত্র এই হোসেন শাহী বংশের প্রতিষ্ঠাতাই ছিলেন না, তিনি হোসেন শাহী বংশের শাসকদের মধ্যকার একজন তিনি সর্বশ্রেষ্ঠ সুলতান ছিলেন। তো তিনি সর্বপ্রথম ক্ষমতা অধিষ্ঠিত হয়ে এই হাবশীদের অত্যাচার এবং নির্যাতন থেকে মুক্ত করে তিনি তাদের যারা সহযোগিতা করেছেন এরকম বিশৃঙ্খলাপূর্ণ শাসন ব্যবস্থা প্রবর্তন করতে, তিনি তাদেরকে বিশৃঙ্খলপূর্ণ অবস্থা থেকে ফিরিয়ে আসতে তিনি হাবশীদেরকে তিনি নির্দেশ দেন, কিন্তু হাবশীরা তার সেই নির্দেশ অমান্য করে। আর হাবশীরা তার এই নির্দেশ অমান্য করার কারণে তিনি তাদেরকে হত্যা করার নির্দেশ দেন। আর তার এই কঠোর পদক্ষেপ গ্রহণ করার ফলে প্রায় 12,000 হাবশী প্রাণ হারায় এবং বাকিরা সেখান থেকে বিতাড়িত হন এবং তিনি এই হাবশীদের দমন করার পরবর্তীতে তার দ্বিতীয় পদক্ষেপ গ্রহণ করেন তিনি দেহরক্ষী পাইকদের বিরুদ্ধে। কারণ এই রাজ্যে বা সাম্রাজ্যে সব ধরনের বিশৃঙ্খলাপূর্ণ অবস্থার সাথে সকল ধরনের হত্যাযজ্ঞ সহকারে সকল অশান্তিপূর্ণ সাথে নিয়োজিত ছিল এই দেহরক্ষী পাইক বাহিনী। তিনি দেহরক্ষী পাইক বাহিনীদেরকেও দমন করেন এবং তাদেরকে দমন করার পরবর্তী তিনি তার যে রাজধানী ছিল পূর্বে গৌড়, তিনি সেই রাজধানী পরিবর্তন করে গৌড়ের নিকটবর্তী দিনাজপুর জেলার একডালা নামক স্থানে তিনি তার নতুন রাজধানী তিনি সেখানে স্থানান্তর করেন এবং তিনি সাম্রাজ্যের যে সকল বিভিন্ন পদে যে সকল ব্যক্তিবর্গ কর্মচারী নিয়োজিত ছিল তাদের মধ্যে যারা অত্যাচারী ছিলেন এবং বিভিন্ন অপকর্মে নিয়োজিত ছিলেন, সে সকল অত্যাচারী এবং অপকর্মে নিয়োজিত নিজ জাত বংশধর কর্মচারীদেরকে তিনি পদচ্যুত করেন এবং সেই জায়গায় তিনি সৈয়দ, মঙ্গল, আফগান এবং অভিজাত হিন্দুদেরকে তিনি নিয়োগ দেন। এভাবে তাদের সহায়তায় তিনি সেখানে একটি শান্তিপূর্ণ সুশৃঙ্খল শাসন ব্যবস্থা প্রবর্তন করতে সক্ষম হন এবং তিনি এর পরবর্তীতে তার যে বাংলা যে রাজ্য, সেই রাজ্য বিস্তারে তিনি সমানভাবে মনোনিবেশ করেন এবং তিনি কামরূপ, কামতা, উড়িষ্যা, বিহার সহকারে বিহারের বিশাল একটা অংশ নিয়ে তার রাজ্য বিস্তার সমাপ্ত করেন এবং তিনি সেখানে আসামেও তিনি
একটি অভিযান প্রেরণ করেছিলেন, কিন্তু তার সেই অভিযানটি ব্যর্থ হয়। এটা ছাড়া তিনি অন্যান্য সকল অভিযানে সফলতা লাভ করেন। এবং এরপরে আরাকানের যারা অধিবাসী তাদেরকে বলা হতো আরাকানি। এই আরাকানিরাও বাংলাতে নানা ধরনের বিশৃঙ্খলার সাথে জড়িত ছিল। এরপর তিনি চট্টগ্রাম জয় করে সে আরাকানিদেরকে চট্টগ্রাম থেকে বিতাড়িত করেন। আর তিনি যখন শাসন কার্যে সফলতার সাথে এইভাবে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে সামনে এগিয়ে যাচ্ছিলেন, তৎকালীন সময়ে দিল্লির লোদী বংশের সুলতান সিকান্দার লোদী তিনি বাংলাতে আক্রমণ করেন। আর আলাউদ্দিন হোসেন শাহ লোদী বংশের যে সিকান্দার লোদীর আক্রমণকে তিনি সফলতার সাথে প্রতিহত করেন। এভাবে এই মহান সুলতান তিনি শান্তিপূর্ণ শাসন ব্যবস্থা প্রবর্তন করে বিভিন্ন সফলতামূলক কার্যকলাপ গ্রহণ করার মধ্য দিয়ে তিনি 1493 থেকে 1519 খ্রিস্টাব্দ পর্যন্ত দীর্ঘ 26 বছর পর্যন্ত তিনি রাজত্ব করেন এবং 1519 খ্রিস্টাব্দে 26 বছর রাজত্বের পরে এই মহান সুলতান তিনি পরলোক গমন করেন। এই মহান সুলতান তিনি শাসন ব্যবস্থার ক্ষেত্রে যে সকল গুরুত্বপূর্ণ বা কৃতিত্বপূর্ণ কার্যাবলী সম্পাদন করেছেন, তার মধ্যে তিনি এর পূর্বকার যে সকল শাসনকর্তারা ক্ষমতা অধিষ্ঠিত ছিল তাদের বিশৃঙ্খলপূর্ণ এবং অন্যায্য শাসন ব্যবস্থাকে উৎখাত করে তিনি সেই জায়গায় ন্যায়ভিত্তিক একটি শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করতে সক্ষম হন। এবং তার শাসন কার্যের সর্বাপেক্ষা উল্লেখযোগ্য দিক ছিল তিনি একটি জাতীয় ধর্মের মধ্যে পার্থক্য না করে, ভেদাভেদ সৃষ্টি না করে, তিনি সকল জাতি এবং ধর্মের লোকদেরকে সমান সুযোগ সুবিধা দিয়ে, সমান অধিকার দিয়ে একটি ন্যায়ভিত্তিক একটি শাসন ব্যবস্থা প্রবর্তন করতে তিনি সক্ষম হন। এবং এই মহান সুলতান যখন শাসন ব্যবস্থা পরিচালনা করছিলেন, তৎকালীন সময়ে আবির্ভাব করে এক মহান ব্যক্তির, যিনি বাংলাতে বৈষ্ণব ধর্মের প্রবর্তক ছিলেন। সেই ব্যক্তি ছিলেন শ্রী চৈতন্যদেব। আর এই শ্রী চৈতন্যদেবের আবির্ভাব ঘটে আলাউদ্দিন হোসেন শাহের সময়। আলাউদ্দিন হোসেন শাহ তাকে যথেষ্ট পরিমাণ সম্মান, শ্রদ্ধা এবং ভক্তি করতেন এবং তিনি তার এই ধর্ম প্রচারের কাজে তার কর্মচারীদেরকে সর্বাত্মকভাবে তিনি সহযোগিতা করার জন্য তাদেরকে তিনি নির্দেশ দেন। আর তার নির্দেশে এবং তার সহযোগিতায় শ্রী চৈতন্যদেব বাংলায় বৈষ্ণব ধর্মের প্রচার এবং প্রসার কার্য চালিয়ে যান। এটার পাশাপাশি তিনি বাংলা সাহিত্যের কবি এবং সাহিত্যিকদেরকে তিনি চমৎকার এবং সর্বোচ্চ তার পক্ষে যতটুকু সম্ভব তাদেরকে তিনি পৃষ্ঠপোষকতা দান করেন এবং তার এই পৃষ্ঠপোষকতার কারণে বাংলাতে ভাষা ও সাহিত্যের ক্ষেত্রে ব্যাপক কর্মকাণ্ড সাধিত হয়। এবং এই সময় বাংলা সাহিত্যের বিভিন্ন দিক নিয়ে যারা বিভিন্ন গুরুত্বপূর্ণ কার্যাবলী সম্পাদন করেন, তাদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছেন রূপ গোস্বামী, সনাতন গোস্বামী, মালাধর বসু, বিজয় গুপ্ত, বিপ্রদাস, পরাগল খান, যশোরাজ প্রমুখ ব্যক্তিবর্গ। এই সকল ব্যক্তিবর্গ আলাউদ্দিন হোসেন শাহের পৃষ্ঠপোষকতায় তারা বাংলা সাহিত্যের বিভিন্ন কবিতা, প্রবন্ধ, উপন্যাস ইত্যাদি রচনা করে বাংলা সাহিত্যের বিকাশকে তারা ত্বরান্বিত করেন। এবং এই সময় মালাধর বসু শ্রীমদ্ ভগবত ও পুরাণ এবং পরমেশ্বর মহাভারত বাংলা ভাষায় অনুবাদ করেন। এভাবে আলাউদ্দিন হোসেন শাহ শুধুমাত্র বাংলা ভাষাভাষী সাহিত্যিকদেরকে তিনি শুধুমাত্র পৃষ্ঠপোষকতা দান করেননি, তিনি একইভাবে আরবি এবং ফার্সি ভাষায় যে সকল কবি এবং সাহিত্যিকরা তাদের সাহিত্যকর্ম পরিচালনা করেছেন তাদেরকেও তিনি সমানভাবে পৃষ্ঠপোষকতা দান করেছেন। আর তার এই পৃষ্ঠপোষকতার কারণে তৎকালীন সময়ে বাংলা সাহিত্য একটি অনন্য উচ্চতায় স্থাপিত হয়। এবং এই মহান শাসক তিনি শুধুমাত্র কবি সাহিত্যের পৃষ্ঠপোষকতা না, তিনি অনেক গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থাপনা এবং ভাস্কর্য নির্মাণেও তিনি সমান মনোযোগী ছিলেন। তার সময় তিনি বহু মাদ্রাসা, খানকা এবং মসজিদ নির্মাণ করেন। তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য তিনি যে মসজিদ নির্মাণ করেন সেটি হচ্ছে গৌড়ের ছোট সোনা মসজিদ। এবং তিনি পান্ডুয়ার বিখ্যাত সাধক এবং সুফি নূর কুতুবুল আলমের যে সমাধি, সেই সমাধিও তিনি রক্ষণাবেক্ষণ করার জন্য তিনি পদক্ষেপ গ্রহণ করেন। এবং এটার পাশাপাশি তৎকালীন সময় গৌড়ে একটি দুর্গ নির্মাণ করেন এবং তোরণ নির্মাণ করেন এবং তিনি জনসাধারণের
কাজে লাগে এরকম অনেক পুকুর, দিঘি, খাল খনন করেন এবং তিনি বহু ধরনের স্থাপনা নির্মাণ করে একটি সুশৃঙ্খলপূর্ণ এবং জনকল্যাণকামী একটি শাসন ব্যবস্থা প্রবর্তন করতে তিনি সক্ষম হন এবং তার সময় বাংলা ভাষা ও সাহিত্য যে পৃষ্ঠপোষকতা লাভ করে, সেটার কারণে সেখানে বাংলা সাহিত্যের যে একটি বৈচিত্র্যপূর্ণ অবস্থা দৃষ্ট হয় আমাদের সামনে। এই জন্য তার শাসনকালকে তৎকালীন মুসলিম শাসনের স্বর্ণযুগ বলা হয়, কারণ তার পৃষ্ঠপোষকতার কারণে বাংলা ভাষা সাহিত্য সহকারে মুসলিম শিক্ষা ও সংস্কৃতি একটি অনন্য উচ্চতা স্থাপিত হয়। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই আলোচনার মাধ্যমে আমরা বুঝতে পারছি হোসেন শাহী বংশের সর্বশ্রেষ্ঠ সুলতান ছিলেন আলাউদ্দিন হোসেন শাহ। তিনি সর্বশ্রেষ্ঠ সুলতান শুধু এমনি হননি, তিনি তার কৃতিত্ব, তার চরিত্র, ভাষা, সাহিত্য এবং বিভিন্ন ধর্মের লোকদের মধ্যে তিনি উদার এবং সুসামঞ্জস্যপূর্ণ শাসন ব্যবস্থা প্রবর্তন করেই তিনি এই আসনে আসীন হন। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা এই হোসেন শাহী বংশের এই প্রতিষ্ঠাতা এবং সর্বশ্রেষ্ঠ সুলতান আলাউদ্দিন হোসেন শাহ সম্পর্কে তোমরা আরো ভালোভাবে অবগত হবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাস এই পর্যন্তই। আবার আগামী দিনে অনলাইন ক্লাসের জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি। সেই পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।